আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরকাত। প্রিয় একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। বিএফ একাডেমি এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি তোমাদেরকে দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল এবং দশমিক থেকে হেক্সাডেসিমেলে কীভাবে রূপান্তর করা যায় তা শেখাবো। আমি পূর্বে এই টপিকে একটি ভিডিও দিয়েছিলাম, যেখানে দেখিয়েছিলাম দশমিক থেকে বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল কীভাবে করা যায়। তো সেটা ছিল শুধু পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। আজ আমি তোমাদেরকে পূর্ণ সংখ্যা এবং দশমিক সংখ্যা যুক্ত একটি দশমিক সংখ্যাকে কিভাবে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেলে রূপান্তর করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো মূল ভিডিওটি শুরু করার আগে সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিবে, যাতে সকল নতুন ভিডিওগুলো তুমি সবার আগে দেখতে পারো। তো আমরা জানি হেক্সাডেসিমেলের বেস 16, অক্টালের বেস 8, বাইনারি বেস 2 এবং দশমিকের বেস 10। এগুলো আমার মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। কারণ আমি যদি সংখ্যাগুলো নাই চিনি, কোনটা অক্টাল, কোনটা হেক্সা, কোনটা বাইনারি এবং কোনটা ডেসিমেল, তাহলে আমার অঙ্ক করা অনেক কষ্ট হয়ে যাবে। তো আজকে আমরা একটা ক্লাসের মাধ্যমেই কিভাবে দশমিক থেকে বাইনারি, কিভাবে দশমিক থেকে অক্টাল এবং কিভাবে দশমিক থেকে হেক্সাডেসিমেল করা যায় তা নিয়ে আলোচনা করব। তো আমরা এখানে একটি এক্সাম্পল দিই। এখানে আমরা একটি অঙ্ক দিয়েছি 45.47। এখন এই একটা এক্সাম্পলের মাধ্যমে, উদাহরণের মাধ্যমে, অঙ্কের মাধ্যমে আমরা কিভাবে বাইনারি, কিভাবে অক্টাল এবং কিভাবে হেক্সা করতে পারি সেটা করেই দেখাবো। এখানে তোমাদের মনে রাখতে হবে যে জিনিসটি, সেটা হলো আমি দশমিক থেকে যে পদ্ধতি যাই না কেন, যাই না কেন, যার যার বেজ নিয়ে কাজ করতে হবে। আবার বলতেছি, আমি দশমিক থেকে যে পদ্ধতিতে যাব তার বেজ নিয়ে এখানে কাজ করতে হবে। যদি আমি দশমিক থেকে বাইনারিতে যাই তাহলে বাইনারির বেজ নিয়ে এটাকে কাজ করতে হবে। যদি আমি দশমিক থেকে অক্টালে যাই তাহলে অক্টালের বেজ নিয়ে কাজ করতে হবে। আর যদি আমি দশমিক থেকে হেক্সাডেসিমেল যাই তাহলে হেক্সাডেসিমেলের যে বেজ 16 আছে এই 16 নিয়ে আমাকে কাজ করতে হবে। তো এই অঙ্কটি করার জন্য আমাদের যে জিনিসটি মনে রাখতে হবে সেটা হলো, এই দশমিকের আগে যে সংখ্যাটা আছে সেটাকে বলা হয় পূর্ণ সংখ্যা এবং দশমিকের পরে যে সংখ্যাটা আছে এটাকে বলা হয় পূর্ণাংশ অথবা দশমিক সংখ্যা। এখানে মনে রাখতে হবে পূর্ণ সংখ্যাকে বেজ দ্বারা ভাগ করতে হবে। আবার বলতেছি, পূর্ণ সংখ্যাকে বেজ দ্বারা, যার যার বেজ দ্বারা ভাগ করতে হবে এবং দশমিক সংখ্যাকে বেজ দ্বারা গুণ করতে হবে। দেখো নিয়মটা আমি এখানে লিখে রেখেছি, যদি তোমরা চাও ভিডিওটি পজ করে এটা লিখে রাখতে পারো, তোমাদের জন্য অনেক উপকার আসবে। মূল নিয়মটি হলো, দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করতে হলে বাইনারির বেজ দ্বারা কাজ করতে হবে। তদ্রূপভাবে যদি আমি অক্টাল করতে চাই তাহলে অক্টালের বেজ দ্বারা কাজ করতে হবে। আর যদি আমি হেক্সাডেসিমেল করতে চাই তাহলে হেক্সাডেসিমেলের বেজ দ্বারা কাজ করতে হবে। অঙ্ক কিন্তু তিনোটার নিয়ম একই। মনে রাখতে হবে পূর্ণ সংখ্যাকে বাইনারির বেজ 2 দ্বারা ভাগ করতে হবে, যেটা আমি আগেও বলেছি, এবং দশমিক সংখ্যাকে 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা কি বুঝলাম? যদি আমি এই দশমিক সংখ্যাটাকে বাইনারিতে কনভার্ট করতে চাই তাহলে পূর্ণ সংখ্যাকে এই 2 দ্বারা ভাগ করতে হবে এবং দশমিক সংখ্যাকে এই 2 দ্বারা গুণ করতে হবে। আমি যদি এখন দশমিক সংখ্যা থেকে অক্টালে যাই তাহলে কি করতে হবে? একই জিনিস, পূর্ণ সংখ্যাকে অক্টালের বেজ 8 দ্বারা ভাগ করতে হবে এবং দশমিক সংখ্যাকে 8 দ্বারা গুণ করতে হবে। এখন আমি যদি দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমেল রূপান্তর করতে চাই, তো একই নিয়ম। তো হেক্সাডেসিমেলের বেজ কত? 16। এক্ষেত্রে পূর্ণ সংখ্যাকে হেক্সাডেসিমেলের বেজ যে 16 আছে এই 16 দ্বারা ভাগ করতে হবে এবং
দশমিক সংখ্যাকে 16 দ্বারা গুণ করতে হবে। এটি হলো মূল নিয়ম, আমাদের এই মূল নিয়মটা মনে রাখতে হবে। তাহলে আমরা এখন শুরু করি আমাদের মূল অঙ্কটি। আমরা প্রথমত এই সংখ্যাটিকে বাইনারিতে কনভার্ট করে দেখাবো। 45.4710 or 2। তাহলে এই অংশটা আমাদের পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যার কাজটা আগে করব, দশমিক সংখ্যার কাজটা আমরা পরে করব। তাহলে আমরা বলেছিলাম পূর্ণ সংখ্যাকে বাইনারির বেস দ্বারা ভাগ করতে হবে। 45 ভাগ 2। এখন আমরা যদি ভাগ করি 45 ভাগ 2 কত আসলো? 22.5। এখানে 22 আমার জন্য ভাগফল, 0.5 হলো ভাগশেষ। তো 20 বসবে হলো এই 45-এর নিচে একটা দাগ দেব। আমরা বলেছিলাম বাইনারির সময় যদি 0.5 আসে তাহলে ওই 0.5 এর জন্য 1 লিখতে হয়, 1 দিলাম। আবার এই 22-কে 2 দ্বারা ভাগ করতে হবে। 22-কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি কত আসে? 11 আসে। দেখো 22-কে আমরা 2 দ্বারা ভাগ করলে 11 আসে। এখানে কোনো ভাগশেষ নাই। যদি ভাগশেষ না থাকে তাহলে অবশ্যই আমাদেরকে 0 দিতে হবে। এখন দেখো আমাদের বাম পাশে কিন্তু আমাদের ভাগফলের ঘরে যখন 0 আসবে, এই ভাগফলের ঘরে যখন 0 আসবে তখন অঙ্কটা শেষ হবে। আর ভাগ করতে হবে না। কিন্তু এখন তো এটা আসে নাই। তাহলে যতক্ষণ না পর্যন্ত এই ঘরে মানে এই বাম পাশে 0 না আসবে ততক্ষণ পর্যন্ত আমার অঙ্কটা মানে ভাগের কার্যক্রম করতেই হবে। তাহলে এই 11-কে আবার 2 দ্বারা ভাগ করতে হবে। 2 দ্বারা ভাগ করলে কত আসবে? 5.5 আসবে। তাহলে 5 এর 5 এদিকে দিলাম আর 0.5 এর জন্য কত দিব? 1। আবার যদি আমরা 5-কে 2 দ্বারা ভাগ করি তাহলে আসবো 2.5। তো 5 2 টা হবে 5 এর নিচে এবং 0.5 এর জন্য হবে 1। আবার আমরা 2 কে 2 দ্বারা ভাগ যদি করি তাহলে আসে 1। ভাগফল ভাগশেষ কিছু থাকে না, তার জন্য দিতে হবে 0। আবার দিতে হবে ভাগ 2 দ্বারা ভাগ করতে হবে। এখন দেখো এই জায়গাটা 1 হলো ছোট, 2 হলো বড়। আমরা জানি ছোট সংখ্যাকে বড় সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তার জন্য এই 1 এর নিচে হবে 0, দাগের দাগ দিলাম। এখন এই 1টা এই পাশে লিখতে হবে। তাহলে আমাদের শর্ত ছিল যদি ভাগফলের ঘরে 0 আসে তাহলে আমাদের ভাগের কাজ শেষ। যেহেতু আমাদের ভাগফলের ঘরে 0 আসছে তাহলে আমাদের এই অঙ্কটা আর ভাগ করতে হবে না। তো আমাদের এটা হবে MSB আর এটা হবে আমাদের LSB। আমাদের পূর্ণ সংখ্যার কাজটা শেষ। এখন আমাদের বাকি রয়েছে কি? দশমিক সংখ্যা। তাহলে দশমিক সংখ্যাটা আমরা এই পাশে লিখতে পারি। আবার আমরা বলছিলাম পূর্ণ সংখ্যাকে বাইনারি বেস দ্বারা কি করতে হয়? ভাগ করতে হয়। আর দশমিক সংখ্যাটাকে বাইনারি সংখ্যা দ্বারা কি করতে হয়? বাইনারি বেস দ্বারা কি করতে হয়? গুণ করতে হবে। তাহলে আমরা যদি গুণ করতে পারি 0.47 ইনটু 2, এক্ষেত্রে আমি লম্বা একটা দাগ দেবো এবং এ পাশে একটা দাগ দেবো। এখন 0.47কে 2 দ্বারা আমার ভাগ করতে হবে, গুণ করতে হবে। 0.47 গুণ 2 আসলো 0.94। দেখো এখানে ভাগফল হলো 0 এবং ভাগশেষ হলো 94। আমাদের এদিকে 2 সাইডে 2টা জায়গা আছে। এই পাশে একটা জায়গা আছে এবং এই পাশে একটা জায়গা আছে। এই পাশে আমরা বসাবো ভাগফল এবং এখানে বসাবো আমরা ভাগশেষ। এখানে আমাদের ভাগফল কত আসলো? 0 আর ভাগশেষ কত আসলো? 0.94। তাহলে আমরা এখানে লিখতে পারি 0.94। তারপর আবার আমরা এদিকে 2 দ্বারা আবার গুণ করব। তো 2 দ্বারা যদি আমরা আবার গুণ করি 0.94 ইনটু 2 তাহলে আসে 1.88। তাহলে এই যে দশমিকের আগে এই 1টা হলো আমার জন্য ভাগফল, এটা হলো ভাগশেষ। তাহলে 1.88। দেখো এই অঙ্কের ক্ষেত্রে যখন আমাদের ভাগশেষের ঘরে 0 আসবে তখন আমাদের ভাগের গুণের কার্যক্রম শেষ হবে। যতক্ষণ পর্যন্ত এখানে 0 না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের অঙ্কটা গুণটা করতেই হবে। তো এই ক্ষেত্রে দশমিকের অঙ্কের ক্ষেত্রে
এই গুণের ক্ষেত্রে সর্বোচ্চ তোমরা 3 বার গুণ করবা। 3 বার গুণ করব, তারপরে আমরা আর গুণ করব না। তাহলে আমরা আরেকবার গুণ করতে পারি। 2 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে কত আসবে? 0.88 ইনটু 2, তাহলে আসে 1.76। তাহলে আমরা দিতে পারি 1.76। এই সংখ্যাটাকে যদি আমি দিন-রাত 24 ঘন্টা গুণ করি তাহলে এটা এভাবেই চলতেই থাকবে, শেষ হবে না। তার জন্য আমরা সর্বোচ্চ 3 বার গুণ করব। তো আমরা আর গুণ করব না। এই ক্ষেত্রে খেয়াল করো, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমার এমএসবি হয় নিচ থেকে উপরের দিকে উত্তর লিখতে হয়। আর দশমিক সংখ্যার ক্ষেত্রে আমার মনে রাখতে হবে, আবার বলতেছি অবশ্যই মনে রাখবা, উপর থেকে নিচের দিকে আসতে হবে। উপর থেকে নিচের দিকে। তাহলে এই সংখ্যাটা আমার কি? এমএসবি, আর এই সংখ্যাটা আমার হবে এলএসবি। তাহলে আমরা উত্তরটা লিখতে পারি, অতএব 45.4710 সমান। এখন পূর্ণ সংখ্যার যে উত্তরটা আছে সেটা লেখো 101101 পয়েন্ট। এখন আমরা যে মানগুলো পাইছি 011। খেয়াল করো আমাদের এখানে কিন্তু গুণের কার্যক্রম কিন্তু শেষ হয় নাই। এটা কিন্তু ধারাবাহিকভাবে চলতেই থাকবে। যেহেতু ধারাবাহিকভাবে চলতেই থাকবে, শেষ হয় নাই, তার জন্য এই লাস্টের 1 এর শেষে আমরা কয়েকটা ডট চিহ্ন দেব। তারপরে 2 দিলাম। আশা করি এই বাইনারি থেকে দশমিক থেকে বাইনারির যে পূর্ণ সংখ্যা এবং দশমিক সংখ্যা মিলানো যে অঙ্কটা, এটা তোমরা বুঝছো। এখন আমরা পরবর্তী পদ্ধতি দশমিক থেকে কিভাবে অক্টালে রূপান্তর করা যায় সেটা নিয়ে আলোচনা করব এবং সেটা করে দেখাবো। সেম একই নিয়ম, সেম একই নিয়ম অক্টালের ক্ষেত্রেও এবং হেক্সাডেসিমেলের ক্ষেত্রেও। ওই সময় আগের সময় আমরা কি করেছিলাম? দশমিক সংখ্যাকে বাইনারি করেছিলাম, তার জন্য বাইনারি বেস 2 দ্বারা আমরা কাজ করেছিলাম। এখন আমাকে যেহেতু দশমিক থেকে অক্টালে রূপান্তর করতে হবে, এখানে আমার অক্টালের বেস নিয়ে কাজ করতে হবে। মানে এই পূর্ণ সংখ্যাকে 8 দ্বারা ভাগ করতে হবে এবং দশমিক সংখ্যাটাকে 8 দ্বারা গুণ করতে হবে। 45 ভাগ 8। তো 45 ভাগ 8 করলে আমাদের ভাগফলটা আসে 5। আমরা দিতে পারি 5, দাগ দিলাম। এখন 0.625 এটা তো আর লেখা যাবে না। তো 0.625 কে আমার কি করতে হবে? 8 দ্বারা গুণ করতে হবে। 0.625 গুণ 8, কত আসলো? 5। তাহলে এই ঘরে আমাদের কত দিতে হবে? 5 দিতে হবে। দেখো আমাদের এই ভাগফলের ঘরে কিন্তু শূন্য আসলে অঙ্ক শেষ। এখন তৈরি কিন্তু আসে নাই। তার জন্য আবার ভাগ করতে হবে। আবার যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে কি আসবে? এখানে খেয়াল করো, 5 ছোট, 8 বড়। আমরা জানি ছোট সংখ্যাকে বড় সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। যেহেতু ছোট সংখ্যাকে বড় সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তার জন্য এই 5 এর নিচে হবে কত? 0। একটা দাগ দিব এবং এই 5 টাই পরবর্তীতে এখানে বসে যাবে। তাহলে আমাদের যে শর্ত ছিল ভাগফলের ঘরে যদি 0 আসে তাহলে আমাদের ভাগের কার্যক্রম শেষ। যেহেতু ভাগফলের ভাগফলের ঘরে 0 আসছে, তাহলে আমাদের ভাগের কার্যক্রম এখানে শেষ। তো আমাদের এটা হলো এমএসবি, এটা হলো এলএসবি। তো আমরা পূর্ণ সংখ্যার কাজটা করলাম, এখন আমরা দশমিকের কাজটা করব। তো দশমিক 47 ইন্টু 8 এর কত আসে? 3.76। এই দশমিকের আগে এটা হলো ভাগফল। তাহলে আমরা ভাগফল কোথায় বসাবো? ভাগফল বসাবো এই ঘরে, 0.76। আবারও আমাদের কি করতে হবে? 8 দ্বারা আমরা গুণ করব। তাহলে 0.76 ইন্টু 8 কত আসলো? 6.08। 6.08। এখন আবারও আমরা এটাকে 8 দ্বারা কি করব? গুণ করব। তাহলে 0.08 ইন্টু 8 আসলো 0.64। দেখো এইটাকে আমি যতই গুণ করব না কেন, এটা এইভাবে চলতেই থাকবে। আমরা বলছিলাম
এই দশমিক অঙ্কের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ ৩ বার গুণ করব। তো আমাদের ৩ বার গুণ করা শেষ। আমরা আর গুণ করব না। এক্ষেত্রে ওঠানোর নিয়মটা কি? ওঠানোর নিয়ম হবে, এটা হবে আমার MSB আর এটা হবে LSB। তাহলে আমরা লিখতে পারি 45.47 সমান 55.360। যেহেতু আমাদের গুণের কার্যক্রম চলতেই থাকবে ধারাবাহিকভাবে, তাহলে আমরা ৩টা ডট দিব। 8। আশা করি অঙ্কটি বুঝছো। এখন আমাদের সর্বশেষ পদ্ধতি দশমিক থেকে হেক্সাডেসিমেল। দেখো, একই নিয়ম আমরা একই কথা বারে বারে বলতেছি, সেটা হলো দশমিক থেকে তুমি কোন পদ্ধতিতে যাবে, তুমি যে পদ্ধতিতে তোমাকে যেতে হবে তার বেস নিয়ে কাজ করতে হবে। আবার বলতেছি, দশমিক থেকে তুমি যে সংখ্যা পদ্ধতিতে যাবে তার বেস নিয়ে তোমাকে কাজ করতে হবে। দেখো, আমাদের আগের অঙ্কটা, প্রথম অঙ্কটা বলছিল দশমিক থেকে আমাদের বাইনারিতে যেতে বলছিল, তার জন্য বাইনারি বেস দ্বারা আমরা কাজ করেছি। পূর্ণ সংখ্যাকে ভাগ করেছি, পূর্ণ সংখ্যাকে 2 দ্বারা ভাগ করেছি এবং দশমিক সংখ্যাকে 2 দ্বারা গুণ করেছি। যখন আমাকে দশমিক থেকে অক্টালে যেতে বলেছে, তখন আমি এই পূর্ণ সংখ্যাকে 8 দ্বারা ভাগ করেছি এবং দশমিক সংখ্যাকে 8 দ্বারা গুণ করেছি। এখন আমাকে দশমিক থেকে হেক্সাডেসিমেলে যদি যেতে বলে, তাহলে এই পূর্ণ সংখ্যাটাকে হেক্সাডেসিমেলে 16 দ্বারা ভাগ করতে হবে এবং দশমিক সংখ্যাটিকে 16 দ্বারা গুণ করতে হবে। 4516। আমাদের উত্তর আসলো 2.2 পয়েন্ট। এখন এই যে 0.8125, এটাকে আমাদের গুণ করতে হবে কত দ্বারা? 16 দ্বারা গুণ করতে হবে। এখন দেখো, মজার বিষয়, এখানে আমাদের কত আসলো? 13 আসলো। আমরা তো জানি হেক্সাডেসিমেলে 13 নামে কোনো সংখ্যা নাই। 13 নামে হেক্সাডেসিমেলের সংখ্যা নাই। আমরা জানি এদিকে 9 এর পরে আমরা কিছু লেটার পাই। কি কি লেটার পাই? সেটা হলো A, B, C, D, E এবং F। এই কয়টা লেটার আমরা পাই। কিন্তু আমাদের মান আসলো 13। এখন এই 13 পরিবর্তে আমরা কি করতে পারি? হ্যাঁ, 13 পরিবর্তে আমরা দেখি, আমরা বলেছিলাম 10 এর পরিবর্তে হবে A, 10 হলো A, 11 B, 12 C, 13 হলো কি? D। যেহেতু আমাদের 13 আসলো, তাহলে তুমি ইচ্ছা করলে এদিকে 13 লিখতে পারো এবং পাশে D দিতে পারো। তারপরে আমাদের যে কাজটা করতে হবে, আবার এটাকে ভাগ করতে হবে। ভাগের 16 দ্বারা ভাগ। এখানে খেয়াল করো, এখানে হলো 2, এদিকে 16। আমরা জানি ছোটকে বড় সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তার জন্য ওর নিচে হবে 0 আর এই 2টা এ পাশে বসবো। তাহলে এটা হবে আমার MSB, এটা হবে LSB। সেম একই কাজ আমার কি করতে হবে? এই 0.47কে 16 দ্বারা গুণ করতে হবে। 0.47 গুণ 16, 7.52, 7.52। আবার এটাকে 16 দ্বারা গুণ করতে হবে। 0.52 গুণ 16, দেখো 8.32 আসলো। তাহলে আমরা লিখতে পারি 8.32, এটাকে আবার গুণ করতে হবে 16 দ্বারা। 0.32 গুণ 16 আসলে 5.12। তাহলে আমরা লিখতে পারি 5.12। আমরা বলছিলাম দশমিক সংখ্যাকে সর্বোচ্চ 3 বার গুণ করব, তো 3 বার আমাদের হয়ে গেছে। আমরা লিখতে পারি এটা MSB, এটা হলো LSB। তাহলে আমাদের উত্তরটা আসবে হচ্ছে 45.47 সমান 2। এখন উত্তর লেখার সময় অবশ্যই তুমি যদি সংখ্যা ইউজ করতে পারবে না, এই লেটারটা ইউজ করতে পারি 2D.785। যেহেতু গুণের কার্যক্রম চলতে থাকবে,
কয়েকটা আমরা ডট চিহ্ন দিব 60। এই ছিল আমাদের কিভাবে একই একটা ডেসিমেল সংখ্যা দিয়ে আমরা বাইনারিতে রূপান্তর করতে পারি এবং অক্টালে এবং হেক্সাডেসিমেলে রূপান্তর করতে পারি। এই একটা অঙ্কের মাধ্যমে আমি তোমাদেরকে করিয়ে দেখালাম। তো ভিডিওটা একটু লং হয়ে গিয়েছে। তো আশা করি তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখবে। আশা করি যদি এই ভিডিওটি ভালোভাবে দেখো তাহলে দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমেল করতে তোমাদের আর কোনো সমস্যা হবে না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করবে। যদি কেউ না বুঝে থাকো অবশ্যই কমেন্ট করবে। আমি পরবর্তী ভিডিওতে আরও ভালোভাবে বোঝানোর জন্য চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।